টিকা কার্যক্রমে খুব সফলতা অর্জন করেছে বাংলাদেশে 90, 95, 98% কোনো কোনো জায়গায়, সেখান থেকে হয়তো বা নিচে চলে আসার একটা আশঙ্কা থাকতে পারে। তারপরে সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ যে কার্যক্রম চলতো, ধরুন উপজেলা পর্যায়ে পর্যন্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বা এর কার্যক্রম ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জন্য এনসিডি কর্নার ছিল, সেগুলোর এখন কার্যক্রম নাই, কারণ এই অপারেশনাল প্ল্যানে সেই কাজগুলো চলতো। ঢাকা মেডিকেল কোনোদিন 3000 দেখে, কোনোদিন 4000, 7000 রোগী দেখে, তার সক্ষমতা হয়েছে 1000 দেখার। এখন ওই যে আপনার পেটে ব্যথার জন্য ওখানে আমি যাচ্ছি, এখন আমার ওয়ার্ডে যদি প্রাইমারি হেলথ কেয়ারের কেন্দ্রটা, যেটা নগর ব্যবস্থাপনার থাকার কথা, যেটা স্থানীয় সরকার দেওয়ার, সেটা যদি ভালোভাবে দিতে পারতো, এই ব্যক্তিরা ওখানে যেতেন না। প্রিয় দর্শক, মেডিভয়েস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি আবু নাঈম মনির। বরাবরের মতোই স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের বিষয়গুলোর উপর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ শফিউল্লাহ। শফিউল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, প্রথমে আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি, এর মধ্যে একটি হচ্ছে যে চলতি অর্থবছরে যে সংশোধিত বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি, এই কর্মসূচি যে বরাদ্দ থাকে, বাজেট থাকে, সেটি আসলে অর্ধেক কমিয়ে ফেলা হয়েছে। কিভাবে দেখছেন আপনি বিষয়টি? স্বাস্থ্য খাতে যে বরাদ্দ গভর্নমেন্ট প্রতি বছর সরকার দিয়ে থাকে, সেখানে দেখা যায় যে বড় একটি অংশ খরচ হয় না, অর্থাৎ খরচ হয় না, তখন ফেরত যায়। এটা যদি আপনি গত 3, 4, 5 অর্থ বছর দেখেন, তাহলে দেখবেন কোনো অর্থ বছর 21%, কোনো অর্থ বছরে 30% পর্যন্ত। তো সেই চিন্তা করে ওরা এডিপিতে উন্নয়ন বরাদ্দ বা উন্নয়নের যে বাজেট, সেখান থেকে তার অর্ধেকে নামিয়ে এনেছে। তো এখানে একদিকে এটা আসলে ঠিক হয়নি, একদিকে মনে হয়। তার কারণটা হলো যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট চলছে, সেখানে স্বাস্থ্যের বরাদ্দের যে ব্যয়টা খুব ভালোভাবে হচ্ছে না। সেটার পিছনে অনেক কারণ আছে। অর্থ বিভাগে অর্থ ছাড় দেয়া, পরিকল্পনার অভাব, যথাযথ ব্যবস্থাপনা না থাকা, নানান কিছু থাকতে পারে। তো সেই জায়গায় যদি ধরুন কোনো চিন্তা করে বন্ধ করা হয় যে খরচ হচ্ছে না, তার জন্য আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, ধরুন যে 11,000 কোটি টাকা যদি থাকে, সেখানে যদি 5,000 কোটি বা 4,000 কোটি যদি ব্যয় না হয়, সেটা যদি ফেরত যায়, এখন আপনি যদি সেটাকে 5,000 কোটিতে নামিয়ে আনেন, সেক্ষেত্রে আবার দেখা যাবে যে অর্ধেকই তো আবার ব্যয় হচ্ছে না। তো সেই জায়গায় এই ব্যয়টা যদি সরকার, আমি যতদূর জানি, সরকার চিন্তা করেছে ব্যয় না হওয়া, সরকার চিন্তা করেছে দুর্নীতি হওয়া, এসব কারণে সরকার এটা কমিয়ে আনার কথা বলেছে বা কমিয়ে এনেছে। কিন্তু সেই জায়গায় আসলে ব্যবস্থাপনাটাকে গুরুত্ব দেওয়াটা খুব প্রয়োজন, সেটা করাটা উচিত ছিল বলে আমার মনে হয়। আচ্ছা, মাথা যদি ব্যথা হয় তাহলে মাথা কেটে ফেলতে হবে, এটা তো কোনো যৌক্তিক কারণ হতে পারে না। এখানে আপনি উল্লেখ করেছেন এবং পরিকল্পনা উপদেষ্টা উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে শিক্ষা এবং স্বাস্থ্যে দুর্নীতি তারা কিছু প্রমাণ পেয়েছেন, এই কারণে স্বাস্থ্যের এই শিক্ষার হয়তো কমানো হবে, স্বাস্থ্য কমানো হয়েছে। আসলে যেই বরাদ্দগুলো দেওয়া হয়েছে, কিছু অবকাঠামো উন্নয়নের যে ব্যাপার থাকে রাষ্ট্রের বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর, এগুলো তো রাষ্ট্রের উন্নয়নের জন্যই পরিকল্পনা নেওয়া। এখন দুর্নীতি হয় বলে এগুলো বন্ধ করে দিতে হবে, বিশ্বাস করে কেমন? না, আপনি যদি মাথা কেটে ফেলেন তাহলে তো মৃত্যু হবে, সেটা তো আর বাঁচানো যাবে না। এখন বাংলাদেশের এমন কোনো সেক্টর, এমন কোনো খাত নেই যেখানে কম বেশি দুর্নীতি হয় না, কারণ আমাদের প্রেক্ষাপটটাই এরকমের, শুরু থেকেই দুর্নীতি হচ্ছে। জানি না ভবিষ্যতে কতদিন পর্যন্ত হয় বিভিন্ন খাতে। এখন এইটা নিয়ে আসলে এই যে প্যারামিটার, এটা নিয়ে কথা বলাটা সেটা ভিন্ন আলাপ। কিন্তু এখন শিক্ষা এবং স্বাস্থ্যে দুর্নীতি হয় তাই বলে কমিয়ে দিতে হয়েছে, সেটা সরকারি কর্তৃপক্ষ হয়তো তাদের যুক্তি খুঁজে পেয়েছেন। কিন্তু এখানে মুশকিলটা হলো যে এককভাবে দুর্নীতি যে স্বাস্থ্যে হচ্ছে বা শিক্ষায় হচ্ছে, বিষয়টা এমন না। ধরুন আপনার একটা সমাজের যে কোনো একটা সেক্টর ভালো থাকবে, স্বাস্থ্য সেক্টর, তারা খুব সৎভাবে কাজ করবে, এই সেক্টর খুব ভালোভাবে হবে, অন্য সেক্টর নষ্ট হয়ে যায়, বিষয়টা এমন না। একটার সঙ্গে আরেকটা জড়িত। এখন দুর্নীতির কারণেই বন্ধ হয়েছে, এই যুক্তিটা আমার কাছে যুক্তিসঙ্গত বিষয় বলে মনে হচ্ছে না। আর বাংলাদেশে
স্বাস্থ্য খাতে কাজ বেশি হয়, অন্য অন্য খাতের চেয়ে সাধারণত একটু কাজ বেশি হয় সেখানে, তাই বিষয়টা চোখে পড়ে, মোবিলিটিটা বেশি, এর জন্য দুর্নীতি হয় বা পিছনে হয়ে আসছে। কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে বন্ধ বা অর্ধেক করে দেওয়ার বিষয়টা একটু অন্যরকম। এখানে হতে পারত যে ব্যবস্থাপনায় যে ঘাটতিটা রয়েছে, দুর্নীতি হয়, সেটাকে যদি কোনোভাবে বন্ধ করা যায়। আমি যদি দু একটা উদাহরণ দিই, দুর্নীতিটা হয় কোন কোন জায়গায় সূক্ষ্মভাবে, যেটা বন্ধ করতে চাইলে হয়তো বন্ধ করা যায়। সে জায়গাটা হয় ধরুন কোনো একটা উন্নয়ন বাজেট, যেহেতু নির্মাণ অবকাঠামো, সেই জায়গায় কোনো একটি হাসপাতালের নির্মাণ বা ক্রয় ক্ষেত্রে দেখা যায় যে সরকারি টেন্ডারের যে নীতিমালা রয়েছে সেখানে দেখা যাবে যে সবচেয়ে কম দর দাতা উনি এই দরপত্র পাবেন। এখন দেখা গেল কিছুদিন আগে আমি একজন হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলে জানলাম যে কোনো একটা কারণে দেখা যায় ন্যূনতম একটা খরচ কেনাকাটার 15 লাখ টাকার একটা কেনাকাটার কথা দরপত্র উনি আহ্বান করেছেন। তো এখানে সর্বনিম্ন দরদাতা উনি বলেছেন যে এই ক্রাইটেরিয়ার, এই শ্রেণীকরণের মধ্যে বা যা যা ধরন বা যে বিষয়গুলো রয়েছে, বৈশিষ্ট্য, যে আইটেমগুলো রয়েছে, এগুলো দিতে পারবেন 5 লাখ টাকার ভিতরে, 15 লাখ টাকা লাগবে না। এখন ওই পরিচালকের কথা হলো, আমরা যখন দেই আমরা জানি যে এই ব্যক্তি 5 লাখ টাকা এটা করতে পারবে না, কিন্তু আমরা বাধ্য। তার কারণ হলো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী আমাকে সবচেয়ে কম দরদাতাকে দিতে হবে। এখন দেখা গেলো তাকে আমি দিলাম, কিন্তু দেওয়ার পর পরবর্তীতে আবার বিভিন্নভাবে বিল বাড়ানো হয়, হাতে পায়ে ধরে, কিছু করার থাকে না। তারপরে ধরুন অর্থ ছাড় করার বিষয় এবং অডিটের বিষয়। অডিটের ক্ষেত্রে কিন্তু মানে এটা সবাই জানে, এটা কোনো আনুষ্ঠানিক কোনো বিষয় না বা কোনো লিখিত বিষয় না যে অডিটে 2% তাদেরকে দিতে হয়, না হলে অডিট অনেক ঝামেলা করে। আপনি জানেন অডিটে চাইলেই অনেক ঝামেলা করা যায় যে এটা এভাবে হয় না, এটা ঠিকভাবে হয় নাই। তো এতে দেখা যায় যে সরকারি যারা পরিচালক থাকেন বা এইসব কাজে কর্তৃপক্ষ থাকেন, তারা ঝামেলা এড়াতে এই কাজটা করে থাকেন। আরেকটা বিষয় হলো অর্থ ছাড়ের বিষয়। অর্থ ছাড়ের বিষয় এরকমের কমিশনের বিষয় কিছুটা আছে। আর অর্থ ছাড়টার ক্ষেত্রেও যে বিষয়গুলো থাকে, প্রথম কথা হলো যে আমরা যাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন বাজেটটি খরচ করি অথবা উন্নয়ন বাজেট কাজে লাগাই, যে চিকিৎসক, তারা দেখা যায় প্রশাসনিক কাজে অতটা জানাশোনা কম বা কিভাবে কি করতে হবে। তো সেক্ষেত্রে সরকার যেভাবে ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলবে, যে অর্থ ছাড় থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে প্রতিটা জায়গায়, কারণ তারা তো আসলে টেকনিক্যাল নলেজ রাখেন এবং সেইখান থেকে তারা একজন অধ্যাপক অথবা একজন সহযোগী অধ্যাপক, দীর্ঘদিন উনি শুধুমাত্র প্রাইভেট প্র্যাকটিস বলেন, গভর্নমেন্ট প্র্যাকটিস বলেন, চিকিৎসায় নিজের জীবনটাকে অতিবাহিত করেছেন, শিক্ষা এবং চিকিৎসায়। সেখান থেকে এনে আপনি তাকে পরিচালক বানাবেন, তো স্বাভাবিকভাবে তার এটা মানিয়ে নিতে বা বুঝতে তো একটু স্বাভাবিকভাবে বেগ পেতে হবে। সেই জায়গায় সরকারের যে অন্য অন্য বিভাগ রয়েছে তাদের সঙ্গে সমান্তরালভাবে কাজ করাটা একটু কঠিন। আর অর্থ ছাড়ের বিষয়টা আরেকটু কঠিন হয়ে যায় এ কারণে যে ধরুন আজকে বাজেট পাস হলো, এখন কালকে থেকে বাজেট, এখন কোনো একটা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা হলো, সেটা কমিশনে কমিশনে সেটা অনুমোদন হবে, তারপর সেটা আপনার পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ মন্ত্রণালয় ঘুরে আসবে। এই সময়টা অনেক সময় লেগে যায়। আর দেখা যায় যে এখন সময় অর্থ ছাড় হয়, যে দেখা গেলো যে আপনার অর্থ বছর শেষ হবে জুনে, কিন্তু আপনি অর্থ পেলেন এপ্রিলে। এর জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে যে অর্থ ছাড়ের পরে 2 মাস 3 মাসে প্রচুর পরিমাণে প্রশিক্ষণ দেখা যায়, প্রচুর পরিমাণে কর্মকাণ্ড দেখা যায় যে আমাকে অর্থ ব্যয় করতে হবে, না হলে অর্থ তো ফেরত যাবে, অর্থ ফেরত যাওয়া তো একটা খারাপ বিষয়। এরকম অনেক বিষয় থাকে। তো এটা আসলে একটা সম্মিলিত একটা অবস্থা। এটা শুধুমাত্র এককভাবে দুর্নীতি বা এরকমের কারণে একটা অব্যবস্থাপনা, অদক্ষতা, দুর্নীতি তো রয়েছেই এবং আমাদের পরিকল্পনার অভাব বলা যায়। আচ্ছা, একটি অভিযোগ কমনলি আছে যে স্বাস্থ্য হচ্ছে অবহেলিত একটা খাত। অনেক দিক থেকে হিসাব নিকাশ যদি করা হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলোর জন্য যে বরাদ্দ থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তাদের যে নির্দেশনা বা তাদের যে একটা কোয়ালিটি যে স্বাস্থ্য ব্যবস্থার যে তারা দিক নির্দেশনা দিয়েছে, এখানে কিন্তু 50% বলা হয় যে মূল বাজেটের 15% বরাদ্দ থাকলে ভালো হয়। তো এটা তো আসলে এখানে এমনিতেই উপেক্ষিত। এরপরে যখন
এই জিনিসটা আরও কমিয়ে দেওয়া হয়, তখন স্বাস্থ্যে যে অবহেলিত একটা খাত, এটা অনেকটা প্রমাণিত হয়ে যায় আর কি, যে আসলে আমাদের খুব গুরুত্বের কেন্দ্রে স্বাস্থ্য নেই। আমরা এই প্রসঙ্গের মধ্যে আরেকটি ব্যাপার একটু আমরা আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে USAID, UK8 সহ উন্নয়ন সহযোগিতা সংস্থাগুলো যারা আছে বৈশ্বিক, তারা আমাদেরকে নানান দিক থেকেই স্বাস্থ্য খাতে বেশ কিছু তহবিল তারা বরাদ্দ দিতেন। তো এখন তাদের এই জিনিসটির মধ্যে টানাপোড়েন তৈরি হওয়ার কারণে বা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের সে অপারেশন যে প্ল্যানগুলো আছে, যেগুলো অধিকাংশই তাদের অর্থায়নে পরিচালিত হতো, এগুলো অনেকটা বন্ধের মতো হয়ে রয়েছে আছে আর কি। তো এখানে কী কী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য ঝুঁকির আগে যদি আমি একটু আপনার কথা টেনে যদি বলতে চাই, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা আদর্শিক গাইডলাইন বা আদর্শিক যে প্রস্তাবনা, সেটা বলা হয়েছে 15%, 16%, 12% বাজেটের থাকা উচিত, বা 10%-এর বেশি। এখন সেই জায়গায় বাংলাদেশে বাজেটে, জাতীয় বাজেটে 5% বরাদ্দ থাকে স্বাস্থ্যের জন্য। এখন এখানে মুশকিলটা হলো, বাংলাদেশে তো স্বাস্থ্যের জন্য বরাবরই এরকম একটা অবস্থা থাকে, যেটা দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা 9% বা 10%-এর কথা বলে আসছে, সেটা বাংলাদেশে হচ্ছে না। এখন টোটাল যে জিডিপি বাংলাদেশে, সমগ্র জিডিপিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা অনুযায়ী যে এটা 5%, ন্যূনতম 5% হওয়া উচিত, 5 থেকে 6 এরকম শতাংশ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যের যে ব্যয়, টোটাল যে স্বাস্থ্যের যে আকার জিডিপিতে, সেটা হলো 2.37। এবং এখানে একটি খুব ইসের বিষয় হলো যে সরকার যে বরাদ্দ রাখছে সেটা হলো 0.7%, অর্থাৎ 0.7%, ওই যে 2.3%-এর ভিতর 0.7% আসে সরকারের বাজেট থেকে, বাদ বাকি বেসরকারি খাত, বাদ বাকি আপনার বেসরকারি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এদের কাছ থেকে আসে। এখন বাংলাদেশকে যদি আপনার স্বাস্থ্যে গুরুত্ব দিতে হয়, হ্যাঁ অবশ্যই দিন দিন গুরুত্ব প্রতিটা সেক্টরই বাড়ছে, শুধুমাত্র স্বাস্থ্যের নয়। সেখানে যদি স্বাস্থ্যকে আরও গুরুত্ব দিতে হয়, যে স্বাস্থ্য একটা অত্যাবশ্যক বিষয়, এটা আমার প্রয়োজনই, এটাকে গুরুত্ব দিতেই হবে, সেক্ষেত্রে আপনার জিডিপিতে অংশগ্রহণটা বাড়াতে হবে, 5% বা ন্যূনতম 4% এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসলে কি হবে, যে ধরুন এই যে 2.3% জিডিপির, সেখানে 0.7% সরকারের বাজেট থেকে আসে, বাদ বাকি বেসরকারি খাত আর মানুষের পকেট থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা যদি 4% করে, তাহলে দেখা যাবে সরকার বাদ বাকি আরও কিছু বরাদ্দ দিচ্ছে, আরও বাড়ছে, সেক্ষেত্রে স্বাস্থ্যের কার্যক্রমগুলো বেশি হবে। আর আপনি যে বিষয়টা বললেন যে সহযোগিতা বন্ধের কারণে স্বাস্থ্যের কোন কোন জায়গায় ক্ষতিটা হচ্ছে, এখন ক্ষতিটা হচ্ছে যদি একটু বলি, স্বাস্থ্যের যে কাজগুলো হয়, কর্মকাণ্ড হয় 30 থেকে 40 ধরনের ছোট ছোট ভাগ করে, তার ভিতরে ধরেন পুষ্টি, টিকাদান কার্যক্রম, সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, হাসপাতাল ব্যবস্থাপনা, কেনাকাটা, ছোট ছোট করে ওষুধ, এই কমিউনিটি ক্লিনিক, এগুলো অপারেশনাল প্ল্যানের মাধ্যমে হয়। এটা হলো SPNSP। এটার চতুর্থ SPNSP গত বছরের জুনে শেষ হয়েছে, পঞ্চমটা অনুমোদন হওয়ার কথা ছিল জুলাই থেকে। তো সরকার এটা আর অনুমোদন করেনি, গত সরকার আওয়ামী লীগ সরকারও করেনি, শেষ পর্যায়ে নতুন সরকার এসেও ওইটার অনুমোদন হয়নি। এখন সরকার পরিকল্পনা করছে যে কিভাবে অপারেশনাল প্ল্যানের বাইরে বের হওয়া যায়। একটা 26 বছর 30 বছর ধরে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে, 5 বছর মেয়াদি প্ল্যানের মাধ্যমে স্বাস্থ্যের কার্যক্রমগুলো বাস্তবায়ন হতো, সেখানে এই প্ল্যানটা নেই। এখন এই যে প্ল্যানটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল বা অনুমোদন হওয়ার কথা ছিল, পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর কর্মসূচি SPNSP, সেটা 1,10,000 বা 1,06,000 কোটি টাকার একটা বিষয় ছিল। এখন এই টাকা, এটা যদি অনুমোদন হতো, তাহলে দেখা যেত প্রায় সিংহভাগই USAID, UK8 বা আন্তর্জাতিক অন্যান্য সংস্থার সহায়তা, ঋণ সহায়তার মাধ্যমে আসতো, এবং কিছু বাদ বাকি সরকারি রাজস্ব খাত থেকে দিত। এখন এর কারণে ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে অপারেশনাল প্ল্যান না থাকার কারণে আপনার আর্থিকভাবে যেহেতু সচল নেই এই বিষয়গুলো, এবং একই সঙ্গে সহায়তাও আপনি যে বললেন USAIDর কথা, সেটা বন্ধ। এখন এর কারণে যেটা হচ্ছে, ধরুন আপনি টিকা কার্যক্রমে খুব সফলতা অর্জন করেছে বাংলাদেশে, 90, 95, 98% কোনো জায়গায়, সেখান থেকে হয়তো বা নিচে চলে আসার একটা আশঙ্কা থাকতে পারে। তারপরে
সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে যে কার্যক্রম চলতো, ধরুন উপজেলা পর্যায় পর্যন্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বা এর কার্যক্রম ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জন্য এনসিডি কর্নার ছিল, সেগুলোর এখন কার্যক্রম নাই, কারণ এই অপারেশনাল প্ল্যানে সেই কাজগুলো চলতো। তারপর ধরুন পুষ্টি কার্যক্রম, সেটা আপাতত সেই কার্যক্রম হচ্ছে না। তারপরে গ্রামীণ পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিক, সেই কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক, এর যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি, তাদের বেতন হয় এই অপারেশনাল প্ল্যানে, ওষুধ দেওয়া হয় অপারেশনাল প্ল্যানে। তো এই অপারেশনাল প্ল্যান না থাকার কারণে সংক্রামক রোগ বাড়তে পারে, আশঙ্কা রয়েছে, অসংক্রামক রোগ বাড়তে পারে। আর একটা বড় যে বিষয়, সেটা হলো কিছু অবহেলিত রোগ বাংলাদেশে এখনো রয়ে গেছে। অবহেলিত রোগ বলতে মানুষ অবহেলার চোখে দেখে, সমাজ অবহেলার চোখে দেখে, যেমন ধরেন HIV, এইডস, যক্ষ্মা। তো এইগুলো যে নিয়ন্ত্রণ বা এর ওষুধ, এর চিকিৎসা পুরোপুরি কিন্তু অপারেশনাল প্ল্যান এবং এই সহায়তার টাকায় হতো। তো আপনার সেই জায়গায় এগুলো বাড়ার একটা আশঙ্কা থাকে। মূল বিষয়টা হলো যে আপনার অপারেশনাল প্ল্যান এবং সহায়তা, এই দুইটা না থাকার কারণে স্বাস্থ্যের যে জায়গাগুলো রয়েছে সেটা হয়তো একটা নড়বড়ে হওয়ার আশঙ্কা রয়েছে। ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত, এবং আমরা মনে করি যক্ষ্মা থেকে শুরু করে অনেক কিছু আমরা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। এটি আসলে আমাদের জন্য খুব একটি দুশ্চিন্তার, রাতের ঘুম হারাম করার মতো একটা অবস্থায় চলে গিয়েছিল যক্ষ্মা, কিন্তু এটি একটা নিয়ন্ত্রণ পর্যায়ে চলে এসছে। এখন এটি যদি বাড়তে থাকে, অথবা এটা যদি প্রিভেনশনের বিষয়গুলো যদি পদক্ষেপ নেওয়ার বিষয়টি স্থিমিত হয়ে যাবে, গতিহীন হয়ে যায়, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি শুভ কোনো লক্ষণ আমরা মনে করছি না। আমরা এ ব্যাপারে প্রত্যাশা করব যে আমাদের কর্তা ব্যক্তি যারা আছেন, রাষ্ট্র বা কর্তৃপক্ষ যারা আছেন, তারা এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব চমৎকার এই বিষয়টি বলেছেন। শফিউল্লাহ, আপনি একটি খবর জানতে পেরেছেন যে সরকার 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে একটি পরিকল্পনা হাতে নিয়েছে। চিকিৎসক নিয়োগের বিষয়টি গত সরকারের শেষ দিক থেকে মোটামুটি, বা যদি মোটামুটি ধরি আমি, যে 4 বা 5 বছর আগের থেকেই ভালো স্লটের চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে। এই সরকার এই ধারাবাহিকতা ধরে রেখেছে, এটা একটা ভালো দিক। তো 5,500 চিকিৎসক নিয়োগের যে পরিকল্পনা, 3,000 মোটামুটি ইতিমধ্যে কার্যক্রমের মধ্যেই আছে, 2,000 নতুন করে আবার ঘোষণা আসবে। তো এই বিষয়টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসা নিশ্চিত অবশ্যই ভূমিকা রাখবে। বাংলাদেশে তো প্রায় বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক রয়েছেন 1,53,000 কি 1,55,000 এরকমের। সেখানে সরকারি চিকিৎসক 30 থেকে 40,000 যতদূর আমার জানা। জি, এর মাঝামাঝিতেই। জি। তো সেখানে যদি 5,000 চিকিৎসক নিয়োগ হয়, এটা ভালো হবে এই কারণে যে বাংলাদেশে 429টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো সেখানে দেখা যায় ডাক্তার তেমন একটা পাওয়া যায় না। কীরকম পাওয়া যায় না? ধরেন এক জায়গায় সার্জন আছে, অ্যানেস্থেসিওলজিস্ট নেই। এক জায়গায় অ্যানেস্থেসিওলজিস্ট আছে, সার্জন নেই। তো এখন যেইখানে অ্যানেস্থেসিওলজিস্ট আছে সেখানে সার্জনের কাজ কি? আর যেখানে সার্জন আছেন সেখানে অ্যানেস্থেসিওলজিস্ট না থাকলে তার অবশ্য এই নিয়োগের মধ্যে মেডিকেল অফিসারে নেবে, মানে বিশেষজ্ঞ চিকিৎসক। আমি সেটাই বলছি। তো এখন এটার একটা ব্যালেন্স হবে। ধরুন আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো প্রাইমারি হেলথ কেয়ারের একটা অংশ। সেখানে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, স্বাভাবিকভাবে প্রথম 2 বছর গ্রামে উপজেলা পর্যায়েই থাকে। তো এখানে কোন উপজেলায় আপনি খুঁজে পাবেন 2 জন চিকিৎসক আছেন, 3 জন চিকিৎসক আছেন। এখন বিএমডিসি নিবন্ধিত বিডিএস অথবা এমবিবিএস যেই হোক না কেন, তারা তো ন্যূনতম সেবা, ভালো সেবাটাই দিতে পারবেন। তো সেইখানে 5,000 চিকিৎসক যদি নিয়োগ হয়, তাহলে দেখা যাবে যে অন্তত উপজেলা এবং জেলা পর্যায়ে চিকিৎসক সংকটটা কিছুটা কমবে এবং দেখা যাবে যে আপনার অন্য যে কনসালটেন্ট তৈরি হওয়ার ক্ষেত্রে বা সার্জন তৈরি হওয়ার ক্ষেত্রে, সেটা অন্য যারা এর জ্যেষ্ঠ চিকিৎসক থাকবেন তারা এগিয়ে যাবেন। এবং দেখা যায় ধরুন তারা বিশেষজ্ঞ চিকিৎসক না, তারা মেডিকেল অফিসার, কিন্তু একটা উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালে যদি 2 জন কনসালটেন্ট থাকেন, টোটালি 2 জন চিকিৎসক আছেন, তাহলে স্বাভাবিকভাবে সব কিছু তাদেরকে দেখতে হয়। কিন্তু মেডিকেল অফিসার থাকার কারণে কি হবে, যেটা কনসালটেন্টকে দেখতে হবে না, সার্জনকে দেখতে হবে না, সেটা মেডিকেল অফিসারই দেখতে পারবেন। সেক্ষেত্রে এই 5,000 নিয়োগকে ভালো হবে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে যে নিয়োগগুলো হচ্ছে, ওই নিয়োগগুলোর পাশাপাশি মানে আরও কি পদক্ষেপ জরুরি বলে মনে করেন স্বাস্থ্যসেবাগুলোকে আসলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য?
আসলে স্বাস্থ্যসেবা শুধুমাত্র চিকিৎসকদের উপর নির্ভর করে না। স্বাস্থ্যসেবা চিকিৎসক ছাড়া নার্স, বাংলাদেশে 83,000-84,000 নার্স রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে নিবন্ধিত। এর বাইরে টেকনোলজিস্ট রয়েছেন, অন্য জনবলের উপরে নির্ভর করে। সেখানে আপনি যতই চিকিৎসক নিয়োগ দেন, আপনি যদি অন্য বিষয়গুলো ঠিক না করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো একটা ফল আসবে না, যেরকম আছে সেরকমই থাকবে। অর্থাৎ আপনার যেখানে চিকিৎসক আপনাকে নিয়োগ পোস্টিং দিতে হবে, পদায়ন করতে হবে, সেখানে অবশ্যই আপনাকে নার্স দিতে হবে, টেকনোলজিস্ট থাকবে, অন্য লোকবল থাকবে। এখন তৃণমূল পর্যায়ে যদি আপনার স্বাস্থ্যসেবাকে পৌঁছাতে হয়, একটা জিনিস খুব সুন্দর যে বাংলাদেশের তৃণমূল বা গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য কাঠামো অনেক অসাধারণ, যেমন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, এটা অনেক সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, মানে কাঠামো রয়েছে। কিন্তু ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। ব্যবস্থাপনার ঘাটতি বলতে ওই যে লোকবলের সংকট, যেখানে যে লোকবল প্রয়োজন সেখানে সেটা নাই, একে তো সংকট, তার উপরে নাই। এবং আরেকটা বিষয় হলো যে জনসাধারণের দোরগোড়ায় যদি আপনাকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হয়, তাহলে যে রকমের তাদের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, সহজলভ্য ওষুধ করতে হবে, একইভাবে তাদের জনবল নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, পদায়ন সেরকম করতে হবে। ধরুন যদি একটা উদাহরণ দেওয়া যায়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা পর্যন্ত ধরা হয় গ্রামীণ পর্যায়ে। তো সেখানে উপজেলা পর্যায়ে দেখা যায় যে একটা উপজেলা হাসপাতাল ছিল ধরেন 30 শয্যার, তো সেটাকে কোনো কারণে 50 শয্যা বা 80 শয্যা করা হয়েছে। লোকবল কিন্তু ওই 30 শয্যার অর্গানোগ্রামে আছে, এবং আছে তো আছে, ওই 30 শয্যার যে লোকবল থাকার কথা সেটাও নাই। তো এই পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় ঘাটতি হলো বাংলাদেশের সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়া, পরিকল্পনার এবং লোকবলের সমবন্টনটা না হওয়া, এই বিষয়গুলো তো রয়েছে। সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত যে তৃণমূল পর্যায়ে মানুষ যেন স্বাস্থ্যসেবাটা পায়। তৃণমূল পর্যায়ে আপনি যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন, তারা সেকেন্ডারি পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে চিকিৎসার জন্য ভিড় করবে না। আপনি যদি জেলা পর্যায়ে নিশ্চিত করতে পারেন, তারা রাজধানী পর্যায়ে অর্থাৎ বিভাগ বা রাজধানী পর্যায়ে বিশেষায়িত পর্যায়ে ভিড় করবে না। তাহলে বাংলাদেশের স্বাভাবিকভাবে আপনার সব স্তরে স্তরে আপনার স্বাস্থ্যসেবা বাস্তবায়ন খুব সুন্দর হবে। আপনি হঠাৎ করে অনেকেই এই সময় আলোচনায় আসে, আপনি জানেন যে রেফারেল ব্যবস্থাপনা। এখন আপনি যদি প্রাইমারি হেলথ কেয়ারের সেবাটা ভালোভাবে নিশ্চিত করতে পারেন, তাহলে তো কেউ সেকেন্ডারি পর্যায়ে আসবে না। এবং ধরুন আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে এটা নিয়ে কথা হচ্ছে, হয়তো রাজধানীতে প্রাইমারি হেলথ কেয়ারের কাজগুলো করে আপনি জানেন নগর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার, আর নগরের বাইরে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজগুলো করে থাকে। এখন এই সরকারের সময় আবার কথা হচ্ছে যে শহরে নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কীভাবে কি করা যায়, জিপি ব্যবস্থাপনা, জেনারেল প্র্যাকটিশনার ব্যবস্থাপনা চালু করা যায় না, কীভাবে কেন্দ্র করা যায়, সেটা নিয়ে আলাপ হচ্ছে। এখন ধরুন আপনার ঢাকা শহরে সরকারি হাসপাতাল 4-5টা সরকারি বড় হাসপাতাল আছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতাল। তো এখন আপনার যদি মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, আপনি কই যাবেন? আপনি কোথায় যাবেন? ওইগুলোতে যাওয়া লাগতেছে। এখন ওগুলো তো এখন ওখানে আউটডোরে ধরুন ঢাকা মেডিকেল কোনোদিন 3000 দেখে, কোনোদিন 4000-7000 রোগী দেখে, তার সক্ষমতা হয়েছে 1000 দেখার। এখন ওই যে আপনার পেটে ব্যথার জন্য ওখানে আমি যাচ্ছি, এখন আমার ওয়ার্ডে যদি প্রাইমারি হেলথ কেয়ারের কেন্দ্রটা, যেটা নগর ব্যবস্থাপনার থাকার কথা, যেটা স্থানীয় সরকার দেওয়ার, সেটা যদি ভালোভাবে দিতে পারতো, এই ব্যক্তিরা ওখানে যেতেন না। তো বিষয়টা হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় সংকট হলো, হ্যাঁ অর্থ বরাদ্দ সংকট আছে, এটা সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় কথা হলো ব্যবস্থাপনার অভাব, সুষ্ঠু পরিকল্পনার অভাব। আর স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ধরনের কমিটমেন্ট দরকার হয়, আমি যদি একটু বলি, স্বাস্থ্যে গত 15-20 বছরে আপনি আমূল পরিবর্তন অথবা কোনো পদক্ষেপ কিন্তু দেখবেন না, যেগুলো নেওয়া হয়েছে 20 বছর 30 বছর আগে নেওয়া হয়েছে। এখন মুশকিলটা হলো, এর জন্য যেটা হবে, যারা সরকারে থাকবেন এবং যারা রাষ্ট্রকে পরিচালনা করবেন, তাদের আন্তরিকতা এবং রাজনৈতিক একটা কমিটমেন্ট, অনেকেই বলে থাকেন এটা দরকার, যে স্বাস্থ্যে এটা করতে হবে। এখন সংস্কার কমিশন হচ্ছে, অথবা তারা কাজ করছে, এই সরকার কাজ করছে। এখন ধরেন এই সরকার একটা প্রতিবেদন বাস্তবায়ন করার চেষ্টা করলো কমিশনের পরামর্শ অনুযায়ী, কিন্তু সেটা কতক্ষণ? নির্বাচন পর্যন্ত তারা কাজ করতে পারবে। পরবর্তী সরকার এসে যদি ওই বিষয়ে আন্তরিক না হয়, সেক্ষেত্রে তো কোনো কাজে আসবে না। এর জন্য খুব পরিসরেভাবে সকলের আন্তরিক
প্রচেষ্টা থাকাটা জরুরি। ধন্যবাদ, খুবই চমৎকার করে বিস্তারিত বলেছেন বিষয়টি নিয়ে। আমরা শফিউল্লাহ, আপনার একটা বিষয় নিশ্চয়ই আমরা অবগত, স্বাস্থ্যবিধি আমরা কাজ করি, রোগীদের যে পকেট থেকে যে খরচ হয়ে যাওয়া আর কি চিকিৎসা করতে গিয়ে, ওষুধ কিনতে গিয়ে, এটি আসলে অনেক রোগীকে পথে বসিয়ে দেয়, তার জমি জমা বিক্রি করা লাগে, নানান দিক থেকে উনি সব দিক থেকে পেরেশানির মধ্য দিয়ে তার জীবনগুলো অতিবাহিত হয়। এই অবস্থার মধ্যে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সর্বপ্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই বিএসএমএমইউতে ডায়ালাইসিস থেকে শুরু করে বেশ কিছু জায়গায় চিকিৎসার খরচ বেড়েছে। এই সিদ্ধান্তটি এরকম একটি অবস্থায় যখন ওষুধের দাম প্রতিনিয়তই বাড়ছে, আপনি কীভাবে দেখেন বিষয়টি? দেখেন, আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বললেন, বাড়তি ব্যয়, নিজের পকেট থেকে ব্যয়, সেটার যে জায়গা WHO বলছে যে সেটা 15% হলে ভালো, 30% উপরে না যাওয়াটা খুব ভালো। 30% যদি চলে যায় সেটা খারাপ পর্যায়ে চলে যায়। এখন বাংলাদেশে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগের তাদের তথ্য মতে বাংলাদেশে প্রায় 68%, 100% ভিতরে 38% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, কিন্তু অন্য সংস্থার 73%, 75% তারা বলছে। এখন এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা খারাপ, অনেক বিশেষজ্ঞ বলেন যে হ্যাঁ, এটা যদি আপনার ক্যাটাস্ট্রফিক অর্থাৎ বিপর্যয়ের পর্যন্ত না যায় সে পর্যন্ত আপনি সহন করতে পারেন। এখন আপনি এটার কারণে যদি ঋণী হয়ে যান, জমি বিক্রি করতে হয়। আমি 2022 সালে একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে দক্ষিণাঞ্চলে মানুষ ঋণ করে 94% মানুষ কি 93% মানুষ ঋণ করে স্বাস্থ্যসেবা গ্রহণ করে। তাহলে কতটুকু পর্যায়ে ঋণ করে, গরু বিক্রি করে, জমি বিক্রি করে। তো এখন এই জায়গায় বাংলাদেশ সরকারের কাজ করা উচিত যে স্বাস্থ্য সেবার যে ব্যয় রোগীর পকেট থেকে যায় সেটা কিভাবে কমিয়ে আনা যায়। এখন ধরুন যে 3 ভাগের 1 ভাগ সরকার দেয়, 2 ভাগ আমাদের পকেট থেকে যায়, কিন্তু বিষয়টা যদি একটু রিভার্স হয়ে যায় যে 2 ভাগই সরকার দিল, 1 ভাগ বাহির থেকে গেল, সেক্ষেত্রে একটা সহনীয় পর্যায়ে আসে। সেখানে কোনো আপনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা, সেটা একটি বিশ্ববিদ্যালয়, সরাসরি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, তারা স্বায়ত্তশাসনের কথা বলেন, যদিও তাদের বেশিরভাগ সিংহভাগ খরচই রাজস্ব খাত থেকে আসে। তারপরে তারা ব্যয় বৃদ্ধি করেছে, যেমন আমি দেখলাম যে NICU, PICU, ডায়ালাইসিস এটা বৃদ্ধি করেছে। যেমন দেখলাম যে ডায়ালাইসিস প্রায় 3,500 টাকা লাগবে 1 ইউনিটের জন্য, যেটা সরকারিতে 500 টাকা বেসরকারিভাবে হয়, আর সরকার তো ফ্রি দেয় জাতীয় কিডনি ইনস্টিটিউট ইউরোলজি হাসপাতালে। এখন সেই জায়গায় এটা অবশ্যই একটু অনেক বেশি হয়ে গেল। বেশি হয়ে গেলে কীরকমের, যে তারা যে ফি নির্ধারণ এখন করেছে সেই ফি নির্ধারণটা কিন্তু বেসরকারির কাছাকাছি চলে গিয়েছে। একদম বেসরকারি হাসপাতালে যেরকম হয়তো ওরকমের 5 তারকা মানের বা 4 তারকা মানের, যেটাকে অনেকে বলে থাকেন, ওই বেসরকারি হাসপাতাল পর্যায়ে না, কিন্তু দেখা যায় মধ্যম পর্যায়ের যে বেসরকারি হাসপাতাল সে পর্যায়ে। এখন মানুষ এটা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি নয় এটা কিন্তু মানুষ জানে না। মানুষ এটা সরকারি হিসাবেই প্রত্যাশা নিয়ে আসে। সেখানে এসে তারা একটু হতাশ হয় বলা যায়, কারণ যখন দেখে যে সরকারের থেকে কয়েক গুণ বেশি টেস্টে খরচ বেশি, চিকিৎসায় খরচ বেশি, সার্জারিতে খরচ বেশি, ওষুধ তাদের কিনতে হয়, ফ্রি ওষুধ নাই। তো এই সব জায়গায় কর্তৃপক্ষের উচিত ছিল, যেহেতু এটা স্বায়ত্তশাসনের কথা তারা বলেন এবং যেহেতু এর সিংহভাগ অর্থই সরকারি কোষাগার থেকে আসে, সেহেতু তারা এই বিষয়গুলো না বাড়িয়ে এটাকে কিভাবে করা যায়, আরও সহনীয় করা যায়, সেই চিন্তাটা করা উচিত ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের সরকারের অনুমোদনের প্রয়োজন হয় না, সিন্ডিকেট বাড়ায় বা অর্থ কমিটি বাড়ায়, বিভিন্ন কিছু থাকতে পারে বা বিভিন্ন মাধ্যমে বাড়ে, কিন্তু এটা আসলে যে রোগীর কাছ থেকে, রোগীরা কখনোই স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করে সেটা কখনোই কেউ খুশি হাস্যজ্জ্বল চেহারায় ব্যয় করতে পারে না। সেটা কষ্টের মাধ্যমে ব্যয় হয় এবং সেটা ঋণের মাধ্যমে কোনো কিছু বিক্রি করে ব্যয় হয়। সেই বিষয়টা সকলের মাথায় রাখা উচিত। আচ্ছা, একদিকে যেই সিন্ডিকেটের মিটিংয়ে এটা পাশ হয়েছে আর কি, সেখানে হচ্ছে চিকিৎসার জন্য এই ব্যয়গুলো বাড়ানো হলো, পাশাপাশি সিন্ডিকেট এবং অর্থ কমিটির সদস্য যারা আছেন তাদের সম্মানই বাড়ানো হলো। মানে এর সাথে একটার সাথে আরেকটা যোগসূত্রতা দেখেন কিনা, যদিও তাদের সিংহভাগ অর্থ কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে আসছে। কি আপনি মানে এখানে কি মূল্যায়ন করবেন ব্যাপারগুলো? আমি বিষয়টা ঠিক ওভাবে দেখতে চাই না। আমি আসলে দেখতে চাই যে অর্থ কমিটি বা সিন্ডিকেট যদি কারো সম্মানী ভাতা বাড়িয়ে থাকে, সেটা তাদের নিশ্চয়ই
নিয়ম অনুযায়ী তারা যৌক্তিকভাবে বাড়ানোর কথা বলবে এবং সেটা যদি অনুমোদন হয়ে থাকে, অডিট যদি এটা ঠিকভাবে না হয় অডিট তাদেরকে সেটা আপত্তি দিতে পারে, অনেক বিষয়ে ফাংশন এখানে রয়েছে। এখন দিন দিন খরচ বাড়ছে, জীবনযাত্রার খরচ বাড়ছে, সেখানে ভাতা বেতন সেটা ভিন্ন আলাপ, কিন্তু এটার সঙ্গে এটাকে চিন্তা করে চিকিৎসা ব্যয়, মূল বিষয়টা হলো যে কিছু ব্যয় সবসময় বাড়ে আর কিছু ব্যয় সবসময় স্থিতিশীল থাকে। আপনাকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যসেবা কখনোই একটা লাভজনক বিষয় না, এটা সবসময় একটি উন্নয়নমূলক, একটা জনগণের কল্যাণের জন্য কল্যাণমূলক খাত। সেখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে তো সরকারও অনেক সময় কথা বলে না, সরকারও অনেক সময় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনেক সময় এড়িয়ে চলে বিষয়গুলো। আসলে যেখানে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেখানে তো পুরোটাই জনকল্যাণমূলক হওয়া উচিত। সরকারি তো একদমই শতভাগ হওয়া উচিত বা হয়, এবং স্বায়ত্তশাসনের ক্ষেত্রে সেটা হওয়া উচিত। সেখানে এই টাকাটা নিয়ে ওখানে ব্যয়, সেটা আমার দৃষ্টিতে সেটা আমি মনে করি না। কিন্তু মূল কথা হলো যে এই যে ফি বৃদ্ধি করা, এটা আসলে একটু রোগীর উপরে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। শফিউল্লাহ, আমরা আলোচনা মোটামুটি শেষ পর্যন্ত চলে এসেছি। আপনি একটা প্রতিবেদন করেছেন চলতি সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে সম্ভবত পাবলিশ হয়েছে, যে আমাদের যে মশা, এটা আসলে তার নির্মূলের জন্য বা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপহীনতা অথবা যথাযথ পদক্ষেপ না থাকার কারণে এটি ক্রমাগতভাবে বাড়ছে। এই বিষয়টির চুম্বক অংশগুলো আমরা শুনতে চাই, একটু কি এখানে আপনি টেনেছেন? আমরা ওই প্রতিবেদনটি করেছিলাম, আমার চিফ রিপোর্টার তোফাজ্জল হোসেন রুবেল ভাই এবং আমি। এটা বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে ডেঙ্গু আসলে কোনো সিজনাল বা মৌসুমি একটা রোগ না। এটা একটা সময় আমাদের ধারণা ছিল যে যেমন এটা আপনার ট্রপিক্যাল ট্রপিক্যাল কান্ট্রিতে হয়, অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় দেশে হয়। সেইখানে বিশ্বে প্রায় 100টা দেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তার ভিতরে যদি আপনি ইউরোপীয় ইউনিয়ন রোগ নিয়ন্ত্রণ সিডিসির বিষয়টা দেখেন, WHO দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ মৃত্যুতে হাই, একদম শীর্ষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশে মৃত্যু হার ডেঙ্গুতে বেশি। তো সেখানে ডেঙ্গু সারা বছরের একটি রোগ। দেখেন এখন শীতেও দেখা যাচ্ছে, বসন্ত গ্রীষ্ম সবসময় দেখা যাচ্ছে। এখন এই ভাইরাস, এই যে ডেঙ্গু ভাইরাস, এই যে এডিস মশা, তাদের জীবনচক্র কিন্তু পরিবর্তন হচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন যে তারা প্রতিনিয়ত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াচ্ছে, ভাইরাস প্রতিনিয়ত তার শক্তি বৃদ্ধি করছে, স্বভাব পরিবর্তন করছে, ধরন পরিবর্তন করছে, অনেক বিষয় থাকে। তো সেখানে প্রতিনিয়ত আপনাকে এর যে আপনার যে প্রতিরোধ ব্যবস্থা, ওটাকে চিন্তা করে নিতে হবে। আপনি শুধুমাত্র বর্ষার সময় এসে ডেঙ্গুর পদক্ষেপ নেবেন, বিষয়টা এমন না। আমরা এই প্রতিবেদনে বলার চেষ্টা করেছিলাম যে ডেঙ্গু বিষয়ে কাজ করে 2টা মন্ত্রণালয়, একটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়। তো স্থানীয় সরকার বিভাগ কাজ করে ডেঙ্গু এডিস মশার নিধন এবং নিয়ন্ত্রণের কাজ করে। তারা সেই সময় যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যসেবা বিভাগ সার্ভে করে এডিসের লার্ভা নিয়ে বা ঘনত্ব নিয়ে মশার, সেটা তারা সহযোগিতা করে। এটা একটা কোলাবোরেটিভ কাজ হয় 2 মন্ত্রণালয়ের মধ্যে। তো এখন ধরুন বিষয়টা এই পর্যায়ে যে আপনি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেন, তারা বলবে যে আমি তো রোগীকে সেবা দিতে পারবো, চিকিৎসাটা আমার কাজ, আমি তো ওটা আসলে ওটা আমার কাজও না, ওটা আমার লোকবল না, আমি দিতে পারবো না। আবার এদিকে স্থানীয় সরকার বিভাগ এদিকে মশা নিয়ন্ত্রণ করতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে। সেখানে আমরা বলার চেষ্টা করছি যে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় যে কাজগুলো থাকা উচিত সেই কাজগুলো নাই। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা হলো এই পর্যায়ে তাদের অপারেশনাল প্ল্যান, অর্থাৎ একটু আগে যে বিষয়টা বললাম, সেটা না থাকার কারণে তারা দেখা যায় ট্রেনিং, সার্ভে, গাইডলাইন আপডেট করা এবং ক্যাম্পেইন করা, এই কাজগুলো তারা করতে পারছে না, স্থবির অবস্থায় আছে। আর 200-300 টাকা বরাদ্দ থাকে উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণের জন্য। সেই জায়গায়ও কার্যক্রম স্থবির। কারণ আপনি জানেন গত সরকারের পতনের পর একদম কাউন্সিলর পর্যায়ের তারা অনেকেই পলাতক নেই বা সেই কর্তৃপক্ষ ভেঙে দিয়েছে সরকার। সরকার, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ভেঙে দিয়েছে। তো সেইখানে অনেক কার্যক্রমই স্থবির অবস্থায় রয়েছে। এখন মুশকিলটা হলো যে এই ডেঙ্গুর বিষয়টাকে কখনোই আপনার নেগলেক্ট করে বা অবহেলিতভাবে দেখাটা উচিত না। কারণ এই এডিস মশার কারণে কিন্তু শুধুমাত্র ডেঙ্গু হয় না, এর কারণে আপনার চিকুনগুনিয়া হয়, জিকা হয়,
জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, এই বিষয়গুলো কিন্তু এডিস মশার কারণে। তো সেইখানে আপনি দেখুন এই গত কয়েক মাসে দেখবেন মশার এক ধরনের বোঝা যাচ্ছে যে খুব বৃদ্ধি পেয়েছে, কিন্তু রোগী বাড়ছে না, এরকম একটা বিষয়। হ্যাঁ, রোগী হয়তো এখন বাড়ছে না, এটা তো 2 মাস পর 3 মাস পর বাড়তে পারে, কারণ এই মশাটা যখন ম্যাচিউর হবে, যখন সে কামড় দিবে, যখন সে ভাইরাস ছড়াবে, তখন কিভাবে এটাকে ঠেকানো যাবে। তো সেই জায়গায় আমরা বলছিলাম যে মশক নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা, রোগ ব্যবস্থাপনা, এর জন্য গাইডলাইন তৈরি করা, সকল কার্যক্রম সারা বছর ব্যাপী থাকতে হবে এবং সারা বছর ব্যাপী একটা পরিকল্পনা মাফিক চলতে হবে, যেটা বর্তমান সময় নাই। এটা আগামী 2-3 মাস পরের জন্য একটা আশঙ্কার কারণ, এটা আমরা বলার চেষ্টা করেছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে খুব চমৎকার করে কথাগুলি বলেছেন। আমরা মনে করি এখানে অনেকগুলো বিষয়ে পরামর্শ ছিল সরকারের জন্য বা স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য, বিশেষ করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য বা নির্মূলের জন্য যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো যেন রাষ্ট্র নজরে নেয় এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপ যেন অব্যাহত রাখে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যখাতের আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।